প্রায় ৬৫ বছর পর হাইকোর্টের নির্দেশ, আর সেই নির্দেশকে ঘিরেই এখন এই মুহূর্তে কি হচ্ছে আমরা দেখাবো। যে আরামবাগের ৬ নম্বর ওয়ার্ড অর্থাৎ বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি, বাস স্ট্যান্ড এবং পল্লীশ্রীর ঠিক মাঝখানে একেবারে এই মুহূর্তে একটা জায়গাকে কেন্দ্র করে বিরাট ভাবে কিন্তু একটা ঘটনা ঘটছে। সকাল থেকেই এই জিনিসটা দেখা যাচ্ছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পুরোপুরি একদিকে কিন্তু পথ অবরোধে রয়েছে। অবরোধে যারা রয়েছে দেখাবো তাদের ছবি, তারা কি বলছেন, কেন এই অবরোধ, হঠাৎ করে আরামবাগের বুকে এই রকম কেন অবরোধ হলো, এত মানুষজন কারা, এরা কারা, কেন এরা অবরোধ করবে, কি কারণে। একদিকে একটা রাস্তা পুরো ব্লক করে দেওয়া হয়েছে এই মুহূর্তে, আর ওদিকে দেখাবো, ওদিকে আরামবাগ থানার পুলিশ দাঁড়িয়ে আছে, প্রচুর পুলিশ, প্রচুর বেশ কয়েকটি ভ্যান এসে পৌঁছেছে এই মুহূর্তে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি এবং পাশাপাশি যারা রয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ যাদেরকে চেনেন, যাদের মুখ দেখা যায় অনেক সময় মিডিয়াতে, তারা কিন্তু হঠাৎ করে পথে বসলেন। কেন বসলেন তারা, কি ব্যাপার, কি বিষয় হঠাৎ করে পথে বসে? আজকে বিষয় হচ্ছে এই 7 মাস আগে এইখানে একটি ল অ্যান্ড অর্ডার পাস করেছিল 62 সালে। সেই ল অ্যান্ড অর্ডার নিয়ে তারা আসে উইথ নোটিশে ইলেকট্রিক লাইন কাটতে। এইখানে 4-5টা ফ্যামিলি বসে আছে, সেই ফ্যামিলিগুলোকে উচ্ছেদ করতে। তখন তারা নোটিশ দেখাতে পারে না, তার পরিবর্তে চলে গেছিল। তখন আমরা দাবি দাওয়া করেছিলাম কোর্টের যদি অরিজিনাল নোটিশ করে ভাঙানো হয়, আমরা কোর্টের সাথে আছি এবং প্রশাসনের সাথে আছি। আজকেও সে হঠাৎ করে 15 তারিখ কাজ হঠাৎ করে সকালবেলায় এই দীপু বলে এই একটা আন্নিমহলে লোক আছে, জমি মাফিয়া, তিনি এসে সকাল থেকে তাদেরকে থ্রেট করছে, এই দোকানদারকে থ্রেট করছে যে সোলাই দাও, ঘুরিয়ে দাও, দুটোর মধ্যে আমরা ভেঙে গুড়িয়ে দেবো, দেবো করলো। আমাদের কাছে বক্তব্য হচ্ছে যে এই মানুষগুলো 150-200 বছর এখানে বসতিভাবে বসে আছে, তার মধ্যে সুকুমার বেড়া, তার 3 শতক জায়গা আছে, পেপার আছে, হোল্ডিং নাম্বার আছে, ট্যাক্স আছে, 80 সাল থেকে তার ট্যাক্স আছে, তার সত্ত্বেও তাকে উচ্ছেদ করতে এসছে। এবং পার্টিকুলার কোন জায়গাটাই উচ্ছেদ করবে, কতটা জায়গায় করবে, সেটার কোনো ডাইমেনশন নেই না থেকে এখনো পর্যন্ত তারা বলতেছে উচ্ছেদ করবে। আপনারা দেখতে পাবেন ওইদিকে ইলেকট্রিক গাড়ি ডেকে নিয়েছে, জিসিবিও ডাকছে। তো হঠাৎ করে এইভাবে তো অর্থজগৎ না যে যাকে হুট করে বেসে তুলে দিলাম, তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা না করে, তাহলে এই গরিব মানুষগুলো যাবে কোথায়? আপনি ক্যামেরা দেখেন, এই যে মহিলাগুলো বসে আছে, এরা যাবে কোথায়, তাদের ফ্যামিলি যাবে কোথায়? তাই আমরা পাড়ার ছেলেরা আর এই বসতি মেয়েদেরকে নিয়ে আমরা রাস্তায় অনশনে বসেছি। একেবারে অনশনে? একবারে অনশন, অবস্থান অনশন। হ্যাঁ, একেবারে শুনতে পাচ্ছেন যে আপনারা পাড়ার লোক হিসাবে, পাড়ার লোক হিসাবে আমরা বসেছি। একেবারে শুনতে পাচ্ছেন যে পাড়ার লোক হিসাবে 5-6টি নাকি ফ্যামিলিকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে। কি নোটিশ আছে, কি কাগজ আছে, কেন তুলে দেওয়া হচ্ছে, সেইগুলো এখন দেখার বিষয়, এখানের মহিলারা যারা রয়েছেন একটু জানার চেষ্টা করব ঠিক কেন আপনারা বসেছেন এখানে। দিদি ভাই, কেন বসেছেন এখানে? এখানে হচ্ছে ওনারা 150 বছর ধরে বসবাস করছে। ওনারা ছোট ছোট ওদেরকে সবসময় হুমকি দিতে আসছে যে আমরা ঘর ভাঙবো। আজকে ওদিকে হুমকি দিয়েছে যে আজকে ভাঙতে আসবো, তোমরা ঘর খালি করে দাও। এবার ওনারা কতবার এর আগে এসেছে, একটা বাচ্চা মেয়ে স্কুল আছে, তাদেরকে হুমকি দেখাচ্ছে। তাকে একটা মেয়ে ছেলে, তাকে রাস্তায় হুমকি দেখানো ঠিক 12-11 বছরের মেয়ে ছেলে হচ্ছে। সেই কারণে হচ্ছে আজকে বলে গেছে যে যেন ঘর খালি করে দেয়, ওরা ভাঙতে আসবে। এবার দেখুন, ওরা 150 বছর ধরে বসবাস করছে, ওরা কোথায় যাবে আপনারা বলুন? ওরা চাইছে, ওনারা তো কোর্টে হেরেছেন নাকি বলছে, যেটা শুনছি যে কোর্টে নেই, বলছে যে ওদের নাকি চলে এসে বলছে কোর্ট থেকে যে রায় দিয়েছে কি করে দিল, আমাদের দলিল পত্র আছে, আমরা গরিব মানুষ রেকর্ড করতে পারি না, আমরা কি করে আমাদের একটা নির্দিষ্ট যে হয়, আমাদেরকে একটা কোথায় জায়গা একটু কিনে একটু আমাদেরকে একটু বাড়ি করে দেয়। আপনারা আমরা প্রতিবাসী, আমাদেরকে পার্টি থেকে ডেকেছে ভাই, আমরা এসেছি। কোন পার্টি? আমাদের তৃণমূল ডেকেছে, আমাদেরকে ডেকেছে, আমরা এসেছি। আমরা কাজ করি, আমরা কাজ করে খাই, আমরা পার্টিতে থাকি, কাজ করে খাই। অবশ্য আমাদেরকে মিছিলে সবসময় আপনি আমাকে দেখতে পাবেন, অর্থাৎ আমার চলতেছে হচ্ছে কি বলে, সেই কারণে আমরা এসেছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মাসুরা বেগম। শুনতে পাচ্ছেন যে তাদেরকে বলা হচ্ছে যে একটা রাজনৈতিক দল তাদেরকে ডেকেছে, বিভিন্ন মিটিং এ যান, এখানেও সেই অবস্থাতেই এসেছেন নাকি, এখন সেটা দেখার বিষয়। আরো যারা রয়েছেন, যাদের চেনা মুখ দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে একটু কথা বলবো। চিন্ময়দা রয়েছে, চিন্ময়দা একটু শুনবো আপনার কথা। আপনি কি কারণে এই রাস্তাতে বসে? আমার একটা পাড়াগত ব্যাপার, এখানে কোনো পার্টি পলিটিক্স কিচ্ছু নাই। হ্যাঁ, এখানে এরা 100-150 বছর ধরে বসবাস করছে, আমরা জন্ম থেকে এদিকে বসবাস করতে দেখেছি।
পাড়া হিসাবে কোনো কাগজপত্র একতরফা করতে গিয়ে নিয়ে এসছে, কাউকে কাগজ কিছুই দেখায়নি। এদিকে কেন তুলো হচ্ছে? আমরা প্রশাসনের কাছে জানতে চাই, এদের আগে পুনর্বাসন করতে হবে। যদিও আমাদের কাগজ থাকে, বৈধ থাকে, আমাদেরকে না দেখিয়েও হ্যাঁ, তখন সেই ওনাদিকে পুনর্বাসন না দিলে আমরা এখান থেকে যাচ্ছি না। আমরা এখানে আমরণ অনশন করি। ওরা কারা, কোথায় আছে তারা? এই সামনেই আছে, দেখুন না সামনে, এই যে ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ, কি কি নাম আছে তাদের? এই যে দেখুন, সুকুমার বেড়া, এরকম নাম আছে সবাই। এদিকে আপনারা একেবারে আপনারা কি চাইছেন এখন? আমরা এদিকে পুনর্বাসন না দিলে আমরা এখান থেকে তাদেরকে তুলতে দেবো না। বলতে দেবেন না? না, মানুষগুলো যাবে কোথায়? এটা আমরা বাসে সবসময় থাকি, আমাদের বাসে ওরা সবসময় থাকে। আমরা তাদের ধরে না লড়লে কে এখানে বাড়ির কোনো চিন্তা নেই, সবাই সমস্ত দলমল মিশ্রিত সবাই এসে বসে আছে। গরিব মানুষকে এরকম করে তুলে দেওয়া যায় কি? নৈতিক কি কর্তব্য বলে? আমি একটা নাগরিক হয়ে বলবো কি কি নির্দেশ আছে সেটা দেখায়নি আপনারা? না, কাউকে কিচ্ছু দেখায়নি, ওরা নিজেরাই নিজের কাজে রেখেছে। তাহলে পুলিশ যে এলো, পুলিশ এলো, পুলিশ ওদের কি আগেও আপনি কি করেছেন, পুলিশ কি করে আমরা তো সবই জানি। তার নির্দেশ পুলিশকে দেখেছে, পুলিশ এসছে, পুলিশের একেবারে কেন পুলিশ এসছে দেখতে পাচ্ছেন। আরো একবার পুলিশের ছবিটা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি একেবারে যাদের জন্য এই আন্দোলন, যাদের জন্য এত মানুষজন পথে নেমেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এবং আমি সারি সারি টোটোর সংগঠনও হয়তো এর সঙ্গে যুক্ত হয়ে গেছেন কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। অনেক জনকেই চিনতে পাচ্ছি যারা টোটো চালান, সেই টোটোর সকলেই কিন্তু রয়েছেন এখানে আমি দেখতে পাচ্ছি। এবং কোন ফ্যামিলিটা ঠিক কোন ফ্যামিলিটা আমি একটু কথা বলতে চাইবো। হ্যাঁ, একটু উল্টে ভালো। একেবারে দেখতে পাচ্ছেন যে এদেরকেও এই রাস্তায় বসতে হচ্ছে। কেন বসতে হচ্ছে একটু জানবো, কেন হঠাৎ করে রাস্তায় হঠাৎ করে আমাদের আমরা আজ 150 বছর ধরে এখানে বসবাস করছি। মানে আপনার বাবা? হ্যাঁ, না, এটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি এখানেই ছিল, এখানে বসবাস করছি। হঠাৎ করে যে দীপু তারপর নুরেল মল্লিক তারা আছে, তারা এসে আমাদের উপরে ঝামেলা করছে, হুমকি দিচ্ছে যে এখান থেকে উঠে যেতে হবে আপনাদেরকে, উঠে যাও। মানে কিভাবে বসবাস করছিলেন বলতে জায়গাটা কাদের? জায়গাটাতে আমার শাশুড়ি যেরকম আছে, বহু বছর ধরে এখানেই বসবাস করছি, 3 পিঢ়ি হয়ে গেছে। কাগজপত্র কিছু আছে? হ্যাঁ, কাগজপত্র আছে, সেই কাগজপত্রও মানছে না ওরা। দিয়ে মাঝে কিছু মাস আগে 4-5 মাস হবে এসেছিল, জিসিপি নিয়ে এসেছিল, নিয়ে এসে ভাগাভাগি শুরু করে দিয়েছিল। তো এনাদের বাড়িতে একজনের বাড়ি তো ভেঙেই দিয়েছিল। ভাঙার পরে আমাদের পার্টির ছেলেরা, সব পাড়ার ছেলেরা এসে আমাদেরকে বাঁচিয়েছিল। তারপরে হঠাৎ আর 3 মাস পর একই অবস্থা। হ্যাঁ, আবার 3 মাস পরে দুটো পুলিশ, আরো দুটো লোক এসেছিল, এসে বললো রুম খালি করো। রুম খালি করে সব জিনিসপাতি, কাগজপত্র দেয়নি, কোনো কাগজপত্র, নোটিশ, কোনো কিচ্ছু আসেনি। 2 দিন আগে এসেই বলছে রুম খালি করো, সব জিনিসপাতি খালি করো, সব ভেঙে দেওয়া। আপনারা বলেননি যে কি জন্য উঠবো? হ্যাঁ, আমরা বলছি তো আমরা উঠবো কেন, বলছে না এখান থেকে ছেড়ে দিতে হবে, তোমাদেরকে এখান থেকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তো আমরা তো আছি, আমরা যাবো কোথায়? আমাদের তো ঘর বাড়ি আর কোথাও কিছু নেই, এখানেই আমাদের সবকিছু, জন্মস্থানও এখানে, মরণস্থানও এখানে। তাহলে আমরা যাবো কোথায়? তাহলে আমাদেরকে আমাদের মতন করে দিন, সেটা ওরা দেবে না। তাহলে আপনারা মোট কটা ফ্যামিলি? আমরা কজন আছি? 5টা ফ্যামিলি আছে। বাকি আরো ফ্যামিলি ছিল, তাদেরকে নাকি পুনর্বাসন দেওয়া হবে? না, কাউকে কোনো কিছু দেওয়া হয়। কালীপুরে জায়গা, কালীপুরে 2জন তাদেরকে দিয়েছে। হ্যাঁ, তারা দিয়েছে, তাদেরকে চলে গেছে, কিন্তু আমাদেরকে কোনো কিছুই দেবে না এরকম বলছে। তো মোট 5টা ফ্যামিলি আছেন, তাহলে কি করবেন? এইভাবে রাস্তায় কতক্ষণ বসতে হবে সেটাও তো বুঝতে পারছি। যতক্ষণ পারবো, যতক্ষণ বসতে পারবো ততক্ষণ বসবো। সেটাই, যদি ভাঙতে আসে আমাদের উপর দিয়ে জিসিপি চালাবে, আমরা মরলে এখানেই মরবো। আপনাদের সঙ্গে কারা রয়েছে এত মানুষজন? আমাদের সব পাড়ার ছেলেরা আছে, আমাদের সাথ দিচ্ছে, সবাই পাড়ার ছেলেরা আছে। কি নাম আপনার? রোশনি খাতুন। রোশনি খাতুন দেখতে পাচ্ছেন, পরিবারের গৃহবধূ, তিনিও কিন্তু রাস্তায়, তার সঙ্গে আরো বাচ্চা ছেলেরাও রয়েছে। আমি একটু জানবো যে বিষয়টা যে 3 মাস আগেও এসেছিল, তো আপনাদের কাছে যদি কাগজপত্র থাকে তাহলে রাস্তায় না বসে আপনারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন না কেন? কোর্টে কেস চলছে, অলরেডি কেস চলছে। আমরা ওই স্টে অর্ডার নিয়ে এসেছি, কিন্তু কোনো কিছু মানছে না, বলছে যে ভেঙে দেবো আজকে। হ্যাঁ, 2 দিন আগে বলে গেছে, আবার আজকে সকাল থেকে শুনছি সব আসছে, থানা পুলিশ থেকে সব আসছে, ভেঙে দিবে। সেই জন্য পাড়ার ছেলেরা সব ভাইকে বলেছি, সবাই একত হয়েছে, ঠিক আছে। দিয়ে আজকে এই হচ্ছে ব্যাপার, আমাদেরকে কিছু দিবে না, এমনি বলছে তুলে দেবো। তাহলে সেটা কি করে হয়? আজকে আমরা দীর্ঘদিন, আমার মা থেকে আছে, আমার এখানে জন্ম হয়েছে, তাহলে কি করে আমরা চলে যাই?
তাই না? একটা আপনারা কি চাইছেন পুনর্বাসন বলতে? আপনারা এই 5টা ফ্যামিলি কি চাইছেন? পুনর্বাসন দিতে হবে বা এইখানে আমাদেরকে দিতে হবে, নাহলে আমাদের একটু পছন্দ মতো জায়গা দিতে হবে। তারা এটা ওনারা মানছে না, ওরা মানছে না। ওরা বলছে, ওরা হচ্ছে কিছুই মানছে না, দিবেই না বলছে, পুরো উড়িয়ে দিচ্ছে একদম। বলছে যে তো তোদের এখানে দেবো আমরা, এতে দেবো, থানায় দেবো পয়সা, আর কোর্টে দেবো পয়সা, তোদের এখানে দেবো, এরকম। আমরা যে বসতে গেছি আমাদেরকে এরকম বলছে। আমি বলছি আমাদের কি হবে? আর ওটা আমার মাসির ছেলে যে করছে প্রোমোটারিটা, সে আমার মাসির ছেলে, বুঝতে পেরেছেন? তার নাম কি? তার নাম হচ্ছে আমিরুল হক, আর ডাক নাম হচ্ছে দীপু। তার নামে জায়গা আছে? তার নামে জায়গা নেই, সে নামে জায়গা আছে, জায়গা শামসের আলমের নামে। শামসের আলমের নামে? হ্যাঁ, শামসের আলমের জায়গা আছে। কতটা জায়গা? ওটা 18 শতক জায়গা আছে। 18 শতক? হ্যাঁ। আচ্ছা, কোনখানটা জায়গাটা একটু দেখবো? হ্যাঁ, একেবারে জায়গাটা তো দেখানোর চেষ্টা করব ঠিক কোনখানটায়। আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি রয়েছি। আর এই যে কাগজ দেখাচ্ছেন রাকেশ আলী, আরামবাগের নাম করা একজন, আপনাদের দেখায়। হ্যাঁ বলুন, কি কাগজটা? কি আছে? এই কাগজটা হচ্ছে হিয়ারিং চলছে, ইনজেকশন জারির পেন্ডিং রয়েছে এবং হিয়ারিং চলছে। তার সত্ত্বেও ওরা অর্ডার বার করে কি করে সেটা আমাদের জানা নেই। আমরা কোর্টে দ্বারস্থ হয়ে এইসব পেপার বার করেছি। এটা হচ্ছে টাইটেল শুটের পেপার, টাইটেল শুট হয়েছে, কেস চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কেস চলাকালীন কি করে যে ওরা বলছে আমাদের কাছে ল অ্যান্ড অর্ডার আছে। ল অ্যান্ড অর্ডারের একটা পেপারও আমাদেরকে দেখায়নি, ঠিক আছে? তার সত্ত্বেও আমরা আজকে এই সাধারণ মানুষের পাশে, পাড়ার ছেলেরা, এই যে আপনি বলছেন টোটো, এই পাড়ারই ছেলে টোটোওয়ালারা, তারা আজকে সব কাজ ধান্দা ছেড়ে দিয়ে এই জায়গায় বসে আছে এইভাবে, শুধু এই 3-4টে ফ্যামিলির পাশে, যেদেরকে ন্যায় বিচার চাই। কোর্টে কেস চলছে, পেন্ডিং আছে, তার সত্ত্বেও বলছে আমরা অর্ডার আছে। সেই পুরাতন ব্যাকডেটের অর্ডার নিয়ে এলে তো হবে না। একতরফা রায় করে নিয়ে এসেছিল ওরা। যেই জায়গাটার অনার ছিল তার সঙ্গে, যে এখন বর্তমান মালিক, তার সঙ্গে কেস চলছে। যে 3 শতকের মালিক আছে তাকে কোনো রকম নোটিশ করা হয়নি, কোনো রকম। আজকে দেখা যাচ্ছে আপনারা ওদের কাছে যাবেন, ওরা যদি স্পটে আসে, জানি না এসছে নাকি, ওদেরকে জিজ্ঞেস করবেন কি পেপার আছে এবং তারা কেন আজকে নোটিশ ইস্যু করেনি। নোটিশ কেউ যদি না ধরে, এখানে কোনো দিয়ালেও তো চিপকে দিয়ে গেল নি কেন নোটিশটা? উইথ নোটিশে কিভাবে এসে, উইথ নোটিশে কি করে এসে ভাঙতে পারে? আমাদের কৈফিয়ত আমরা প্রশাসনের কাছে এবং মহামান্য আদালতের কাছে আমরা জানতে চাই, নোটিশ না টাঙিয়ে এই পদক্ষেপ নিচ্ছে কি করে ওরা? সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করার কি মানসিকতা ওদের? এগুলো একেবারে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, এমনটাই অভিযোগ রাকেশ আলীর। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছে এখন যে বিষয়টা, এখন কি ভাঙার যে কথা বলছেন, সেই ভাঙা শুরু হয়েছে? ভাঙা এখনো শুরু হয়নি। আমি আগেও বলেছি, এখনো বলছি, ইলেকট্রিক দপ্তরের গাড়ি এসেছে ইলেকট্রিক কাটার জন্য এবং ওরা জিসিবি ওখানে দেখতে পারবেন, জিসিবিও এসে এখানে ঢুকতে পারে, জিসিবি রেডি করে আছে। কোনো সময় আমরা এখান থেকে সরবো, ওরা এই সাধারণ মানুষকে কিছু বুঝতে পারবে না। তাতে কে চাপা পড়ে মরে গেল ওদের যায় আসে না, ওরা মানুষ ভাবে না। এই গরিব মানুষগুলোকে মানুষ ভাবছে না, গরু ছাগল ভাবছে। আমরা কি মানুষ নয়? পুলিশ কি বলছে? পুলিশ তো এসেছে। পুলিশের ভূমিকা, পুলিশ এখনো পর্যন্ত পুলিশ আমাদেরকে কোনো কথা বলে না। তাদের কাছে হয়তো নোটিশ আছে, তাদেরকে কোর্ট নির্দেশ দিয়েছে, তাই ওনারা এসেছেন, নাহলে ওনাদের তো আসার কথা নয়। কিন্তু একটা বিষয় রাকেশ আলী বাবু, আপনি বলুন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো রকম অবরোধ বা এই রাস্তা জ্যাম করা এটা পছন্দ করেন না, এটা আপনারা জানেন, তো সেক্ষেত্রে আপনারা যে সেই বিষয়টা ভাঙছেন, আপনি দেখতে পাচ্ছেন আমরা একটা রোড খালি রেখেছি। আমরা গণতান্ত্রিক অধিকার নিয়ে একটা রাস্তা জনসাধারণের যাতে না অসুবিধা হয় তার আমরা এক সাইডে বসেছি এবং এক সাইডে রোড আমরা খুলে রেখেছি। আমরা সব কিছু চিন্তা ভাবনা করে, পাবলিকের চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষের চিন্তা ভাবনা করেই আমরা আজকে এখানে বসেছি। তো যারা এই জিনিসটা করতে আছে তাদেরকে একটু বোঝা দরকার, সাধারণ মানুষ হ্যারাসমেন্ট এবং এই পরিবারগুলোর হ্যারাসমেন্ট করাটা ঠিক হচ্ছে না তাদের। একেবারে এবার বিষয়টা বলবো যে এই মুহূর্তে যারা শামসের আলমের লোকজন, যাদের 18 শতক জায়গার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে তারা তো এখানে কেউ নেই। এই আন্দোলন বা এটা কতক্ষণ চলবে তেমন তো কিছু বোঝা যাচ্ছে না, কি করবেন? আমরা যতক্ষণ না এসে প্রশাসনের আধিকারিকরা কিংবা কোর্টের পেয়াদারা এসে আমাদের সঙ্গে কথা বলছে ততক্ষণ আমরা বসে থাকবো এইভাবে। তাতে একদিন কেন, 2 দিন হয়, 3 দিন, 5 দিন আমরা এইভাবে বসে থাকবো। আমরা এই সাধারণ মানুষের জন্য, আমার নিজেদের জীবিকা ছেড়ে দিয়েও আমরা এই সাধারণ মানুষের পাশে আছি আর আগামী দিন থাকবো।
আমরা বলেছিলাম তাদেরকে যে যদি তোমার লিগাল প্রসেসে হয়ে থাকে কিংবা কিচ্ছু না হয়ে থাকে আমরা তোমার পেপার দেখবো না, আর দেখবো না। এই কটা পরিবারকে কোনো জায়গায় শিফট করে দিন, পুনর্বাসন দিন। ওরা বলেছে না পুনর্বাসন দেবো না, আমার কাছে কোর্টের অর্ডার আছে। তো কোর্টের অর্ডার তো দেখাতে হবে, নাহলে আমরা বুঝবো কি করে? আমরা হয়তো কোর্টের অর্ডার বুঝতে পারবো না, আমরা লয়ারের মাধ্যমে বুঝবো, লয়ারকে পাঠাবো, তারা আমাদেরকে বলবে এই ডিগ্রি আছে, এই আছে, তোমাদেরকে সরে যেতে হবে। কিন্তু আমাদেরকে অন্ধকারে রেখেও করতে চাইছে কেন? আমাদেরকে কেন এই প্রত্যেকটা পরিবারকে অন্ধকারে রেখে করছে কেন? এটাই আপনাদের মাধ্যমে আমরা জানতে চাইছি যে ওদের কি ডিগ্রি আছে, ওদের কাছে আপনারা যান, যে ওদের ডিগ্রি পেপারটা সাবমিট করুন। এবারে সে বিষয়টা তো খোলাসা করতেই হবে, যে কি কারণে এমনটা হচ্ছে, কি কারণে এত বড় একটা আন্দোলন হচ্ছে, সেই বিষয়টা তাদের কাছে কি আছে, কি নির্দেশ আছে, শামসের আলম কিভাবে কি নির্দেশ পাশ করে আনলেন সেটা তো দেখার বিষয় রয়েছে। সেগুলো তো 62 সাল আর কোথায় 2025, কোথায় 62 সালের অর্ডারশিপ, প্রায় 65 বছর। হ্যাঁ আজকে 2025 সালে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে এসেছে। একেবারে আমি এবং আপনাকে দেখালাম কোর্টে কেস পেন্ডিং থাকাকালীন কি করে রায় দিতে পারে। আপনি একটা কথা বলুন, আমরা এইটুকুন জানি কোনো কোর্টের যতক্ষণ না জাজমেন্ট শেষ হচ্ছে ততক্ষণ রায় হয় না। তো এই কোর্টে কেস চলাকালীন কি করে রায়? তো এর আগে যে রায়টা নিয়ে এসলো, এই যেই জায়গার যেই সুকুমার বেড়া আছে তিনি হয়তো কোনো নোটিশ পায়নি, তিনি যার কাছে কিনেছে সেদিন তো আজ গত হয়ে গেছে, তার 3 পুরুষ গত গেছে, তার বাবার আমলের সম্পত্তি, দাদুর আমলের সম্পত্তি কেনা, সেই মানুষকে যার প্রথম জায়গা ছিল তাকে নোটিশ করছে, কিন্তু এদেরকে নোটিশ করার কোনো প্রয়োজন মনে করেনি। এবং আপনি দেখতে পাবেন এখানে কতগুলো দোকানদার আছে, ব্যবসাদার আছে, সেই ব্যবসাদাররাকেও বলছে পেছনে লাদ মেরে দাঁড়িয়ে দেবো যদি ভালোভাবে না উঠে যাও। কিন্তু একটা কথা বলা হচ্ছে যে সুকুমার বেড়া নাকি এনাদের কাছ থেকে, অর্থাৎ শামসের আলমের কাছ থেকে নাকি কোনো ভাড়া নেয়নি, নিয়েছিল অন্য কোনো একজনের কাছ থেকে, তিনি নাকি এখন নেই বা তিনি হেরে গেছেন এমন বলা হচ্ছে। এটা ভাড়া নেওয়ার প্রশ্ন নয় তো, সে লিগাল সম্পত্তি কিনেছে, তার চেনডিট হিসাবে সে তার পূর্বপুরুষের সম্পত্তি ভোগ করছে। হ্যাঁ, তো এতে ভাড়ার ব্যাপারে কে এলো কি করে? এই যে দোকানদারগুলো ভাড়ার কথা বলা হচ্ছে, তার যাদেরকে ভাড়া দিচ্ছিল তারা হচ্ছে এখানকার এখনো অনার আছে 400 জায়গার, তাদেরকেও জানানোর প্রয়োজন মনে করেনি এনারা ভেবেছে কবজির জোরে সবকিছু হয়ে যায়। আপনি একটা লিগ্যাল প্রসেসে আমরা হয়তো মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, আমরা জানি না, আপনারা তো শিক্ষিত সমাজের মানুষ। কোনো জায়গায় যদি এসে ক্লিয়ার করতে হয়, সেখানে যদি কোনো বসতি থাকে কিংবা দোকান থাকে, তাকে একটা নোটিশ করা দরকার আছে, এইটুকুন তো আমরা জানি। আপনি প্রত্যেকটা পরিবারের সঙ্গে কথা বলুন কিংবা ওদেরকে বলুন যে কোর্টের কাকে দিয়ে কোন পোস্ট অফিসের মাধ্যমে তারা চিঠি পাঠিয়েছে কিংবা চিঠি ধরেনি, তাদের কাছে চিঠি ফেরত গেছে, সেইটাও দেখা, কোনো রকম নোটিশ ধরায় না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। একেবারে যে অভিযোগ তোলা হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে একটা কোর্টে কেস চলছে, তার উপরে কি করে আবার নির্দেশ হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু প্রশ্ন তুলেছেন রাকেশ আলী আরামবাগ থেকে। এবং আমি পাশে রয়েছেন মনোজিৎ, এদিকে একটু কথা শুনবো তার, তিনি কি বলবেন, কি বুঝলেন বিষয়টা। আপনি তো জায়গা পত্র মাপ যোগ এতে ভালো একটা, এই মুহূর্তে আপনার নামটা উঠে এসেছে, সেক্ষেত্রে কি বলবেন? দেখুন, আমি যতদূর পেপার পড়ে দেখেছি, এইটা হচ্ছে আরামবাগ মৌজা, যার জেল নাম্বার 34, সাবেক খতিয়ান নাম্বার হচ্ছে 34। প্রথমে সাবেক মানে আগেকার দাগেতে ছিল 73 শতক, সেটা রোড অ্যাকোয়ার করার পর 52 শতক হয়। এলার দাগ হচ্ছে 111। প্রথমবারে যখন ভাঙতে এসেছিল, সেই কপিটা আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন সেই কপিটাতে কোথাও কিন্তু ডেমোলাইজেশন করার কথা লেখা নাই, আর এভিকশনের কথাও লেখা নাই। আমি যতদূর জানি, যদি গভর্নমেন্টের প্রপার্টিতেও কেউ থাকে, তাহলে এভিকশন বলুন, ডেমোলাইজেশন বলুন, উচ্ছেদের মামলায় যাই হয়, গভর্নমেন্ট যদি চায় তাহলে অ্যাটলিস্ট সেখানে নোটিশ দিবে, মাইকিং করবে। এক্ষেত্রে সেই প্রসিডিওর মেনটেন করা হয়নি। হ্যাঁ, প্রথমবারের নোটিশ। আপনি দেখুন, আপনাকে কপিটা দেবো, এখানে কিন্তু WBCDCL কে ডাইরেকশন দিচ্ছে যে এলআর প্লট নাম্বার 50টা তুমি ক্লিয়ার করো, লাইন ডিসকানেক্ট করো। কিন্তু এইটা এলআর প্লট নাম্বার 50 না, এটা এলআর প্লট নাম্বার 111, RS প্লট নাম্বার 50। বাদ দিচ্ছি, টাইম মিস্টেক হতে পারে। এবার আপনি আমাকে বলুন, যখন এইটা 1960 সাল থেকে এক্সিকিউশনের মামলাটা হয়ে এসেছে, সেই মামলাটার পরিপ্রেক্ষিতে যিনি জজ সাহেব রায় দিয়েছিলেন, আমরা আবার ফার্দার টাইটেল শুটে যাই।
ফেভার অফ সুকুমার বেরা। সুকুমার বেরা সম্পত্তিটা পাচ্ছে সিএসএ যার ছিল জাবেদা খাতুনের পিতা। জাবেদা খাতুন আরএসএ পাচ্ছে বাবার কাছ থেকে, জাবেদা খাতুনের কাছ থেকে পাচ্ছে হরিসাধন না হরিমোহন একজন, তিনি তার স্ত্রীকে কালোবালাকে দিচ্ছে 1988 সালে, এবং 1980 সালে এবং 1988 সালে কালোবালা সুকুমারকে দিচ্ছে। এবং দীর্ঘদিন ধরে তাদের ট্যাক্স কাটা আছে, দীর্ঘদিন ধরে তাদের খাজনা দেওয়া আছে, সবকিছু আছে। এবং এই পরিস্থিতিতে যেমন জলসায় আছে, এবং আগে ছিল 144, এখন নতুন অ্যাক্ট অনুযায়ী 163 হয়েছে। সেখানেও নোটিশ করা আছে। মহামান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব ডাইরেকশন দিচ্ছে আইসি সাহেবকে এবং বিএলআরকে যে বিষয়টা দেখুন। এইবারে একটা গল্প, 1982 সালে যখন ফাইনাল এক্সিকিউশনের মামলাটার জাজমেন্ট হয়, তার ড্রয়িংটা আপনাকে দেখাচ্ছি আমি। এইটা হচ্ছে উত্তর দিক, এই লাল রঙে রঞ্জিত জায়গাটায় এনারা, আমি যদি খুব ভুল না হয়, এই লাল রঙে রঞ্জিত জায়গাটায় এনারা ডিগ্রি পেয়েছেন, যদি আমি ডিগ্রি কাগজ দেখিনি। তাহলে এইটা ইন্ডিকেট করছে এই জায়গাটার সম্পূর্ণ এই দিকে, মানে পশ্চিম দিকে জায়গাটাকে ইন্ডিকেট করছে, কিন্তু পূর্ব দিকে এসে ভাঙা হচ্ছে। লাইন ডিসকানেক্ট করার কথা বলা হচ্ছে, সেখানে এসে ডেমোলাইজেশন করা হয়ে যাচ্ছে। আমি বলছি এই সবের বাইরেও মহামান্য সুপ্রিম কোর্টের অনেক, তাহলে জাবেদা খাতুনের রিলেটেড যে চেইনডিড গুলো আছে, সেই লোকগুলোকে তো পার্টি করে সেই লোকগুলোকে জানানো দরকার ছিল, কিংবা পুনর্বাসন সব জায়গাতেই আছে। একটা বড় প্রজেক্ট, সেখানে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করে কথা বলে সমস্যা মিটিয়ে দেওয়া যেত, আমার মনে হয় সেটা সব থেকে ভালো হতো। কারণ এরপরে আমরা বড় বড় লয়ারদের সঙ্গে পরামর্শ করেছি, একজন বিশিষ্ট সুপ্রিম কোর্টের লয়ার আমাদেরকে হেল্প করবেন বলেছেন, হাইকোর্টের একজন লয়ার করবেন বলেছেন, যদি আইন মেনেই চলবে। একেবারে আমি একটা বিষয় জানতে চাইবো যে হাইকোর্টের নির্দেশে এখন এটা করা হচ্ছে এমনটা জানা যাচ্ছে বা বলা হচ্ছে, কিন্তু সেই রকম তো কোনো কিছুই এখানে নেই। না, এই দেখুন আপনি ফার্স্ট কোর্ট আপনাদেরকে তো দেওয়া হয়নি। না, দেওয়া হয়নি, তাহলে ওনাদের কাছে যদি থাকে সেটা শো করুক, শো আপ করলেই তো আমরা জানতে পারবো। আমাদের যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমরা পড়বো, তাছাড়াও আমাদের অনেক উপদেশ দেওয়ার মতন লোক আছে। আজকে আমরা এসেছি তো কিছু পাওয়ার জন্য না, এখানে সবকটা লোকই এসেছে এই সত্যি করে নিরী মানুষগুলোর মাথা থেকে ছাদ উঠে যাচ্ছে, সেই জন্য এসেছি আমরা আমাদের কাজ কারবার ছেড়ে দিই। একেবারে ইলেকট্রিক লাইন যেটা কাটতে আসছে, ওই 50 কি প্লট বললেন, যে দাগ নাম্বারটা বললেন, সেটা এটা নয় না, সেটা এটা নয়। তাহলে তারা যে আসছেন তাদের কাছে কি কাগজ কি কাগজ দেখতে চাইনি, যে ওনারা দিলে ওনারা অবশ্যই দিবেন, কোর্টের অফিসারে এসছেন, ওনারা দিলেই আমরা দেখবো, আমরা পর্যবেক্ষণ করব। আমাদের তো আর সরকারি কাজে বাধা দিয়ে আমাদের কাজ নয়, আমাদের কাজ হচ্ছে সরকারি কাজকে পিসফুল ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু যদি টাইম মিস্টেক হয়, আপনি আমাকে বলুন, যদি টাইম মিস্টেক হয়, যদি অন্য প্লটকে মেনশন করে, সেটা আমাদের বোঝার ভুল না তাদের টাইপের ভুল? সেখানে তো সরকারি কাজে দেবেন, কেন বাধা দেবো? মানে যেখানে পেপার চেয়েছি, আপনি বলুন না কোথায় নোটিশ ঝোলানো আছে। এভিকশনে যদি হয় তারও নোটিশ ঝোলানো নাই, কোথাও মাইকিংও নাই, কোথাও ডেমোলাইজেশনের করার কোথাও নোটিশ ঝোলানো নাই। ওনারা দিক না যে ওনাদের কি পেপার আছে। একেবারে আপনার পুরো নাম পরিচয় জানতে হবে। আমার নাম মনোজিৎ মুখার্জি, পরিচয় আরামবাগ সদরঘাটে বাড়ি। একেবারে মনোজিৎ মুখার্জি অনেকটাই যা কিছু করেন আর কি এই জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে জেনে থাকবেন, সেই কারণেই তার কাছ থেকে জানা। তিনি কিন্তু বললেন যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এরপরে যেখানে যাওয়ার আছে যাওয়া হবে, এমনটাই কিন্তু বলছেন। এবার দেখার বিষয়, ঠিক প্লটটা আমি একটু দেখতে চাইবো, ঠিক কোনখানটায় জায়গাটা, যে জন্য এতগুলো মানুষকে এই সারা দিন দুপুরে হালকা গরমও রয়েছে এই মুহূর্তে, তার মধ্যে কেন বসে থাকতে হচ্ছে, এবং পাশাপাশি প্রশাসনের লোকজনও রয়েছে। আমি তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব যারা এসেছেন, এবং প্লটটা একটু দেখানোর চেষ্টা করব। একেবারে আরামবাগ স্টুডেন্ট হেলথ হোম আর বাস স্ট্যান্ড ঠিক তার মাঝামাঝি। হ্যাঁ, কোনখানটা একটু জানবো? এইখান থেকে একদম উত্তর পশ্চিম দিক, এই ওয়ালটা, হ্যাঁ, উত্তর পশ্চিম দিক থেকে ওই দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে ওইখান পর্যন্ত, তার মানে দক্ষিণ দিকের পূর্ব পশ্চিম বাহুটা। তাহলে আপনি যদি দেখতে পান, দেখবেন এইটা কিন্তু ইন্ডিকেট করছে পশ্চিম দিককে। এ টোটাল প্লট 50, CS 50, RS 50, সেটা কিন্তু ইন্ডিকেট করছে বাঁ দিকটা, ডান দিকটাই সুকুমার বেরার বাড়ি। তাহলে ওই জায়গাটা কেন হাত দেওয়া হচ্ছে? ওই জায়গাটা কেন হাত দেওয়া হচ্ছে? আর ওই জায়গাটাকে হাত দিয়ে কিন্তু ওইখানে 3-4টে ফ্যামিলি রয়েছে নাকি? ফ্যামিলি আছে। এবং ঘটনা হচ্ছে এখানে দেখুন যে ড্রয়িংটা করা আছে, আপনারাও তো সবাই জায়গা জমি কেনেন, বোঝেন, এখানে কোনো বাহুর মেনশন দেওয়া আছে যে কত ফিট দূরে যে এটা হিট করবে? মিডিল লাইনটা দেখুন দেওয়া নেই, কিন্তু
একদমই সেটা দেয়া নেই এবং তাদের কাছে অর্থাৎ শামসের আলমের কাছে কি কাগজ আছে সেগুলো আমাদের দেখতে হবে, তবেই আরো পরিষ্কার হবে তারা কি বলছেন। একদিকে একতরফা আমরা একদিকে এই দিকের কথা সুকুমার বাবুর যে লোকজন আছেন বা আরো 5টা ফ্যামিলি বা 4টে ফ্যামিলি বলা হচ্ছে সেইগুলো যারা আছেন তাদের পক্ষে আমরা শোনানোর চেষ্টা করলাম। তারা আজকে এই পথ অবরোধ করছেন বা পথ অবরোধ বলতে একটি পথকে আটকে দেওয়া হয়েছে যে কারণ তাদের এই 5টা ফ্যামিলি গরিব মানুষের ফ্যামিলি দীর্ঘদিন ধরে তাদের দাবি যে 150 বছর নাকি তাদের ফ্যামিলি এইখানেই বসবাস করছিল। হঠাৎ করে কোর্টের অর্ডার 3 মাস আগে আসে, তারপরে আবার কোর্টের অর্ডার এখন নাকি এসেছে, আজকে সবকিছু ডেমোলিশ করা হবে, যদিও কোনো কাগজ এইখানে যে কাগজগুলো রয়েছে সে তেমন কিছু নেই বলেই বলা হচ্ছে। তাহলে শামসের আলমের কাছে কি কাগজ রয়েছে দেখতে হবে আমাদের, দেখাবো আমরা, চেষ্টা করব যদি তাদের সঙ্গে যোগাযোগ হয়, যদিও এই স্পটে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। আমি এবার একটু কথা বলবো, এসেছেন একজন, তিনি তার কি বক্তব্য শুনবো, একটু এদিকে চলে আসবো, ক্যামেরা পার্সনকে বলবো। হ্যাঁ বলুন। শামসের আলমের জায়গা, কিন্তু দীপু বলে একজন জমি মাফিয়া আগে বম্বে থাকতো, সে এসে এইগুলো করছে। শামসের আলম যখন কিনে তখন কিন্তু এরা ছিল, এরা বস্তি হিসেবেই তারপরে ও কিনেছে, কিন্তু দীপু চাইছে ও জমি মাফিয়া, ও করছে কাজটা। ও কি করে করবে, ওর কাছে ফিল্ডে আসছে না তো। প্রত্যেকজন যারা এখানকার বাসিন্দা আছে যাদের নিয়ে এটা ঘটছে তাদেরকে জিজ্ঞাসা করুন, ধমকাচ্ছে দীপু সবকিছু। তার বিরুদ্ধে তাই যদি হয় তার বিরুদ্ধে থানায় অভিযোগ হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন তো এ তো অর্ডার নাই, পুলিশ এসে গেছে। ও তো বলছে কাউকে পয়সা দেবো না, শুধু পুলিশকে পয়সা দেবো, তো বলছে ওপেন বলছে, এই তো প্রত্যেকজনকে জিজ্ঞেস করলে পাবে। আর ও হচ্ছে কাউকে পয়সা দেবো না বলতে পয়সা কে কে চাইছে? পয়সা বলতে একটা পুনর্বাসনের ব্যাপার তো আছে, পুনর্বাসনের ব্যাপার আছে, সেগুলো করবে না ও যা দেবে পুলিশ প্রশাসন নানা রকম জায়গায় ও এইসব বলে বেড়াচ্ছে। আর ও হচ্ছে জমি মাফিয়া, এত বছরে এখানে এই ঘটনা ঘটেনি। এত বছর বলতে কত বছর? এরা তো প্রায় 70-80 বছর আছে, এদের মায়েরা বুড়ি হয়ে মারা গেল, এরা বুড়ো হতে চলছে। আপনার পরিচয়? আমি এই বাসিন্দা, পাশাপাশি বাসিন্দা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রওশন সিদ্দিকী। মোহাম্মদ রওশন সিদ্দিকী, তিনি বললেন যে একজনের নাম, তার নাম দীপু, দীপুই নাকি এত কিছু করছে, দীপুই নাকি ল্যান্ড মাফিয়া, এমনটাই কিন্তু অভিযোগ। এখন দেখার বিষয় কি আছে না আছে সেগুলো তো দেখাতে হবে। আর বাকি আমি একটু দেখার চেষ্টা করব যে ইলেকট্রিক দপ্তর থেকে লোকজন এসেছে, কেন এসেছে, আর কোর্ট থেকে বা কারা এসেছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। আমি টোটোতে পুলিশ সব বসে আছে, একটু দেখানোর ছবি সেই চেষ্টাটা করছি, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পুলিশের পায়ে হয়তো লাগছে, সেই কারণে টোটোর মধ্যে সকল পুলিশ আরো দাঁড়িয়েও রয়েছে আর বসেও রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু এই মুহূর্তে সকাল থেকে এই বিষয়টা চলছিল। আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই প্রথম আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম। ঠিক 3 মাস আগে এই জায়গাকে কেন্দ্র করে, এই জায়গার লোকেশনটা আবারও বলে দিই, 18 শতক জায়গা রয়েছে, 18 শতক জায়গা, কোটি টাকা থেকে আরো বেশি মূল্য এমনটাই বলা হচ্ছে। এবং আরামবাগ বাস স্ট্যান্ডের ঠিক একটু আগে, আর এদিকে রয়েছে আরামবাগ স্টুডেন্ট হেলথ হোম, আরামবাগ মহকুমা গ্রন্থাগার, তার ঠিক পাশে এই জায়গাকে কেন্দ্র করেই আজকে 4টি থেকে 5টি ফ্যামিলিকে তুলে দেওয়া হবে, উচ্ছেদ করা হবে, এমন অভিযোগেই কিন্তু সরগরম। এবং এই মুহূর্তে রাস্তা দখল, একদিকে রাস্তা কিন্তু ছেড়ে রাখা হয়েছে, যেটা রাকেশ বাবু বললেন, রাকেশ আলী আরামবাগ যেটা বললেন, একদিকে রাস্তা ছাড়া রয়েছে আর একদিকে রাস্তা তারা ব্লক করে এই বিষয়টাই তারা করছেন যে যতক্ষণ না এই বিষয়ে কিছু হবে ততক্ষণ তারা কিন্তু এখান থেকে উঠবেন না। তার সময় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যে কদিন লাগবে তারা এই আন্দোলন চালাবেন, এমনটাই তারা কিন্তু বলছেন। এখন দেখার বিষয় কতক্ষণ চালানো হয়। আর যে বিষয়টা নিয়ে আমরা ছিলাম লাইভে এখনো রয়েছে, আপনাদের একটা কমেন্ট খুব গুরুত্বপূর্ণ। 5টি ফ্যামিলিকে তুলে দেওয়া হচ্ছে, উচ্ছেদ করে দেওয়া হবে, এমনটা কেন হবে? তার জেরে আরামবাগের অধিকাংশ
পাশাপাশি প্রতিবেশী বলে দাবি করছেন তারা কিন্তু এসেছেন এবং তারা চাইছেন যাতে পুনর্বাসন তাদের দেওয়া হয়, সেটাই কিন্তু তাদের দাবি। কিন্তু মালিক পক্ষ যারা রয়েছেন, শামসের আলমের লোকজন, তারা কিন্তু পুনর্বাসন নাকি দেবেন না বলেই দাবি করেছেন। তারা কাকে পয়সা দেবেন, কাকে টাকা দেবেন, এমনও কেউ কেউ অভিযোগ করলেন, সেগুলো তো দেখালাম। আমি এই মুহূর্তে আরো একজন আছেন, একটু কথা বলার চেষ্টা করবো। ঠিক বিষয়টা কি দেখছেন আপনি? না, বিষয়টা তো ঠিক হচ্ছে না, ওদেরকে পুনর্বাসন দিতে হবে। এই বিষয়টা কি সকাল থেকে কি বুঝলেন? এখানে এলেন, আপনি কি আন্দোলনে সামিল? আমি এই মাত্র এসেছি এখানে। আন্দোলনে আছেন? আছি আন্দোলনে আছি। ওনাদেরকে দাবি কি? ওনাদেরকে পুনর্বাসন দিতে হবে। পুনর্বাসন দিতে হবে। কটা ফ্যামিলি আছে? 5টা ফ্যামিলি আছে। তাদের জায়গা এটা? এটা ওই যে নামটা আমি ঠিক বলতে পারছি না। না, যে জায়গাটা নিয়ে কারা পুনর্বাসনটা দেবে? যারা ভাঙচুর করতে এসছে তারা কারা? তাদের নাম? দীপু নাকি বলছে। আর কাদের জন্য আপনি যে আন্দোলনে নামলেন, কাদের জন্য? এই যে এনাদের জন্য নেমেছি। এই যে কারা? নাম পরিচয়, নামটা বলো। নামটা ঠিক বলতে পারছি না। একেবারে আন্দোলনে নেমেছেন, কিন্তু কাদের জন্য ঠিক তেমনটা বলা সম্ভব হচ্ছে না, এমনটাই কিন্তু বলছে। আপনার নাম পরিচয়টা একটু দেখি। আমার নাম শেখ আশরাফুল, ওখানে জামাই বলে চিনে সবাই। শেখ আশরাফুল তিনি এসেছেন আন্দোলনে। তিনি কিন্তু আমি আরো একবার দেখানোর চেষ্টা করছি যে এইখানে যদিও অনশন হবে বলা হয়েছিল, কিন্তু চা একটু পান করা হচ্ছে। যাই হোক, এত মানুষ যে 5টা ফ্যামিলির জন্য আরামবাগে নামতে পারে, এটা কিন্তু একটা বলা যেতে পারে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে, এটা কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে আরামবাগ 6 নম্বর ওয়ার্ডে। সঙ্গে থাকুন, আমাদের আরো অন্যান্য খবর দেখতে চোখ রাখতে হবে। আরামবাগ পোস্টের আরো অন্যান্য খবর নিয়ে আসবো। খানাকুলে ওদিকে বন্যা হচ্ছে, ঘাটালে বন্যা হচ্ছে, আর এদিকে এই জায়গা নিয়ে সমস্যা। দেখতে থাকুন আরামবাগ পোস্ট। সুরজ আলী খান, আরামবাগ পোস্ট।